সিম্পল হারমোনিক মোশনের মেইন যে একটা বৈশিষ্ট্য ছিল, সেই বৈশিষ্ট্য আমরা আবার একটু ফিডব্যাক নেব তোমাদের কাছ থেকে। ফিডব্যাক নেওয়ার পরে দেন আমরা সরল স্পন্দিত স্পন্দন থেকে আমরা কিভাবে সমীকরণ তৈরি করা যায়, ব্যবকলনের সমীকরণ বলা হয় এটাকে। এই ব্যবকলনের সরল স্পন্দিত বা ব্যবকলন বা অথবা অন্তরীকরণ সমীকরণ, সেই অন্তরীকরণ সমীকরণটা আজকে তৈরি করব। শুধু তৈরি করব না, এই অন্তরীকরণ সমীকরণ থেকে স্যার, যে কোনো স্যার নেটওয়ার্কে স্যার সমস্যা করতেছে কেন বুঝতেছি। এই তো শোনা স্যার যাচ্ছে এখন না, ঠিক আছে। মানে যদি ঠিক হয়ে থাকে তাহলে আমার কিছু করার নেই, আমি কিছু করিনি, আমি আমার মতো চুপচাপ দাঁড়ায় আছি, হয়তো অটোমেটিকলি ঠিক হচ্ছে নেটওয়ার্কের জন্য। যাই হোক, আমরা বলি যে লাস্ট ডেতে আমরা সরল ছন্দিত স্পন্দনের কথা বলেছিলাম। আজকে আমরা মেইনলি কি করবো সেটা আমরা একটু বলি। এই সরল ছন্দিত স্পন্দনের যে আমরা ওইখান থেকে একটা সমীকরণ তৈরি করব, সেই সমীকরণ নামটা বলা হয় অন্তরীকরণ সমীকরণ। সরল ছন্দিত স্পন্দনের অন্তরীকরণের সমীকরণ, এই সমীকরণটা আমরা তৈরি করে দেখবো, এবং এটা একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, বেস্ট টপিক, মানে অলরেডি আমরা মেইন জিনিসের মধ্যে ঢুকে গেছি। এখন এই অন্তরীকরণ সমীকরণের আমরা দেখব এর সমীকরণ যেহেতু, তার সমীকরণ মানে হচ্ছে আমার এক্স এর দুইটা অথবা একটা তার মান থাকবে, ঠিক আছে। এখন এই মানগুলো আমরা কিভাবে বের করবো তারও একটা সমাধান বের করবো। আমরা জাস্ট আজকে পুরো ক্লাসটা যাবে হলো ম্যাথমেটিক্স বেস আর কি, থিওরিটিক্যাল বেস খুব কম ইনফরমেশন থাকবে। আচ্ছা, তার আগে আমরা প্রথমে শুরু করব, সবাই আগে লেখো টপিকটা, মানে যেটা আমরা এখন আজকে করবো, সরল স্পন্দিত স্পন্দনের স্পন্দনের অন্তরীকরণ অন্তরীকরণের সমীকরণ, ঠিক আছে। এইটা হচ্ছে পুরোটা আমার মেইন পুরোটা নামটা সরল স্পন্দিত স্পন্দনের অন্তরীকরণের সমীকরণ। এখন সরল স্পন্দিত স্পন্দনের অন্তরীকরণের সমীকরণ, প্রথমে আমরা একটু ব্যাকে যাব, সেটা হলো সরল স্পন্দিত স্পন্দন অ্যাকচুয়ালি কি, অ্যাকচুয়ালি সরল স্পন্দিত স্পন্দনগুলো আমরা কাকে বলে। আমরা স্পন্দন তো অনেক রকম হতে পারে, অনেক রকম স্পন্দন হতে পারে, বাট সরল স্পন্দিত স্পন্দনের পার্টিকুলার আমি একটা বৈশিষ্ট্য বলেছিলাম, আমি একটা শর্ত দিয়েছিলাম যে এই শর্ত যারা মেনটেন গুলো করবে, যারা মেনে চলবে, সেই স্পন্দিত স্পন্দনগুলোকে বলা হবে সরল স্পন্দিত স্পন্দন। সেটা কি বলেছিলাম, বলেছিলাম মনে আছে কারো? এনিবডি? সরল স্পন্দিত স্পন্দন আমি একটা বৈশিষ্ট্য বলেছিলাম, কারো কি কেউ কি বলতে পারবা? সরল স্পন্দিত স্পন্দনের মেইন বৈশিষ্ট্য কি ছিল? একটা বৈশিষ্ট্য ছিল মেইনলি, যে বৈশিষ্ট্যের উপর নির্ভর করে বলেছিলাম যে এগুলোকে সরল স্পন্দিত স্পন্দন বলা হয়। ওকে, আমরা এখন আলোচনা করি আবার, সেটা হলো যে সকল স্পন্দনের ত্বরণ সরণের সমানুপাতিক, খেয়াল করবা, ত্বরণ সরণের সমানুপাতিক এবং তারা বিপরীতমুখী। এখন আমরা খুব ভালোভাবে আরেকটা বলেছিলাম যে একটা সুতো দিয়ে দেখো কি, প্রেস খেয়াল করো, ধরো আমরা এখান থেকে কোনো একটা জিনিস ঝুলে রাখলাম, একটা সুতো দিয়ে যখন কোনো একটা বস্তুকে ঝুলে রাখবো, যে অবস্থা থাকবে এই অবস্থাকে বলা হয় সাম্য অবস্থা, ঠিক আছে। তাহলে এই অবস্থাটাকে বলা হয় সাম্য অবস্থা। এখন এই সাম্য অবস্থা থেকে যখন আমি এখান থেকে তার দূরত্ব নেব, দূরত্ব যদি আমি এখান থেকে এইটুকু নিয়ে আসি, সাপোজ দূরত্ব আমি এখানে নিয়ে আসলাম, দূরত্ব এখানে নিয়ে এসে ছেড়ে দেব, তাহলে সেটা কি করবে, এদিকে মুভ করবে, এদিকে মুভ করবে। তাহলে দেখো এই বিন্দু থেকে যখন এখানে মুভ করবে, তখন আমাকে চিন্তা করতে হবে যে তাহলে এ বিন্দু থেকে যখন বি বিন্দুর দিকে যাবে, তখন এখানে যাওয়ার যে গতি, তার যে ত্বরণ, সে ত্বরণের মান কিন্তু ছোট হবে। কেন ছোট হবে? কারণ দূরত্বটা আমি ছোট নিয়েছি। যদি সাম্য অবস্থাকে বস্তুটা এরকম হতো যে আমি এইখান থেকে এখানে নিয়ে আসতাম, এখানে নিয়ে আসতাম, তখন এইখান থেকে যাওয়ার জন্য তার যে গতি, সেই ত্বরণের মানটা অনেক বেশি হতো। কেন ত্বরণের মান বেশি হতো? কারণ দূরত্ব তার এখান থেকে বেশি হতো। তার মানে দূরত্ব যত বেশি হবে, ত্বরণটা তত বেশি হবে। আমি আরেকবার বলছি, যে সাম্য অবস্থা থেকে যত দূরত্বে বস্তুটা আমি নেব, এই এত এত দূর থেকে বস্তুটা যখন আমি ছেড়ে দেব, তো নিচের দিকে যখন যাবে, নিচের দিকে যখন যাবে, এইটা নির্ভর করবে তুমি সাম্য অবস্থা থেকে কত দূরত্ব তুমি নিয়েছো। তার মানে এই দূরত্বের সাথে ত্বরণ এর সমানুপাতিক।
ত্বরণের মান বাড়বে যদি দূরত্ব মান বাড়ে, ত্বরণের মান কমে যাবে যদি দূরত্ব মান কমে যায়। কিন্তু তার বিপরীতমুখী, অবশ্যই বিপরীতমুখী। কারণ উপর থেকে যখন ছেড়ে দিবে ত্বরণের মান বাড়বে, বাড়তে 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 এই পয়েন্ট পর্যন্ত ম্যাক্সিমাম পর্যন্ত ত্বরণের মান আসবে। কিন্তু ওর যখন ত্বরণের মান আস্তে আস্তে বাড়বে তখন দূরত্ব আস্তে আস্তে কমে যাবে। তার মানে একটা আরেকটার বিপরীতমুখী, যার জন্য সরল সন্ধি স্পন্দনের মেইন যে শর্তটা ছিল সেই শর্ত ছিল যে এ সমানুপাতিক মাইনাস এক্স। দেখো আমরা এইটা বলেছিলাম কিনা, সরল সন্ধি স্পন্দনের মেইন যে বৈশিষ্ট্য, সে একটা মাত্র বৈশিষ্ট্য আমরা বলেছিলাম, সেটা হলো ত্বরণ সরণের সমানুপাতিক এবং তারা বিপরীতমুখী। শুধু ত্বরণের না, আমি বলেছিলাম ত্বরণে যদি সমানুপাতিক হয় তাহলে বলেরও সমানুপাতিক। কারণ বলের রাশিমালা বের করতে গেলে আমাকে এফ ইজিক্যাল টু এম এ, এই দুটা লাগবে, এম এবং এ। এমটা হলো কোনো বস্তুর ভর। আমরা যদি একটা নির্দিষ্ট বস্তুতে গবেষণা করি, সে বস্তুর ভর কোনো পরিবর্তন হবে না, এই বস্তুর ভর একটাই থাকবে, বস্তুর ভরের পরিবর্তন হবে না। বাট তাহলে ত্বরণের মানটা বা বলের মানটা পরিবর্তন করতে পারি আমরা কি পরিবর্তন করে, শুধু তার দূরত্বটা পরিবর্তন করে আমরা এটাকে ত্বরণের মান বা বলের মানটা বাড়াতে পারি। ঠিক আমরা এই জন্য বলছি যে এইখান থেকে এ is proportional to minus 6, অথবা আমরা বলতে পারি f is proportional to minus x। ওকে, এখন দেখো আমরা খুব ভালো করে জানি f is equal to ma, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি। ঠিক আছে, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি জানি, তো f equal to ma, তাহলে ma is proportional to minus x। দেখো খেয়াল করবো, আমি কিন্তু সমীকরণের মধ্যে অলরেডি চলে আসছে। আচ্ছা, এখন ma আমরা যদি এইভাবে চিন্তা করি যে এম এ ইকুয়াল টু মাইনাস কে এক্স, আমরা কে এটাকে নিয়ে আসলাম হলো একটা সমানুপাতিক ধ্রুবক। এই সমানুপাতিক ধ্রুবকের জন্য আমরা এখানে কে নিয়ে আসবো। ওকে, এখন আমরা এখানে একটু সব রাখবো, একটা কাজ করবো আর কি। দেখো এর মানটা আমরা রাখবো না, এটাকে আমি উঠাই দেবো। এখন কোশ্চেন, স্যার এটাকে উঠাতে আমরা কিভাবে এটাকে উঠাবো, এর রিপ্লেসমেন্টটা কাকে নিয়ে আসবো, সেইটা আমরা সাইড নোট দিয়ে পাশে আমরা একটা এক্সট্রা কাজ করে নেব। এটা তো কাজ করতে হবে, বোঝানোর জন্য বলছি। দেখো প্রথমে আমরা চিন্তা করব, সেটা হলো এ অ্যাকচুয়ালি কি, বেগের পরিবর্তন বাই সময়। ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়, আমরা কিন্তু খুব ভালো করে জানি। খেয়াল করো, আমি আবার বলছি, এ মানে হচ্ছে বেগ বাই সময়। আমরা একটা শর্টকাট চিন্তা করি, কারণ ত্বরণের মানে ত্বরণ কাকে বলে, যে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে বেগের পরিবর্তন মানে কি, আমরা ধরে দিই স্যার বেগের পরিবর্তন মানে আমি ভি ধরবো, বাই সময়কে আমরা টি ধরবো। তাহলে আমরা কি বলতে পারি, যেহেতু আমরা বলবো অন্তরীকরণ, তাহলে আমরা এখানে ডি দিয়ে দেবো, এখানে আমরা ডি দেবো। তাহলে কি হলো, এ ইকুয়াল টু ডিবি ডিটি। এখন এই যে এ ইকুয়াল টু ডিবি ডিটি, এটা কিন্তু হচ্ছে অন্তরীকরণের প্রশ্ন চলে আসলো। দেখো আমি কোথা থেকে নিয়ে আসলাম, আমি একবারে সিম্পলি প্রথম ক্যালকুলাসের বাইরে থেকে শুরু করলাম, ক্যালকুলাসের বাইরে থেকে শুরু করে আস্তে আস্তে আমি ক্যালকুলাসের মধ্যে ঢুকবো। প্রথমে কি ছিল, আমরা জানি এ ইকুয়াল টু ভি বাই টি, মানে ত্বরণ ইকুয়াল টু বেগ বাই সময়। এখন এটাকে অন্তরীকরণ করলাম, তারপর ডি দিলাম, এটাকে অন্তরীকরণ তারপর ডি দিলাম। ওকে, তাহলে এখন আমি দেখবো যে তাহলে এ ইকুয়াল টু ডিভি বাই ডিটি। ওকে থাকলো। এখন এইটাকে আমরা এইভাবে কাজ করতে পারি, দেখো ডি ডিটি আমি রেখে দিলাম, ভি থেকে আমি আলাদা করে ফেললাম। তা করতে পেরেছি সবাই, বোঝা যাচ্ছে সামি? জি স্যার। জি স্যার, ঠিক আছে। ওকে, আমি দেখো খুব আস্তে আস্তে পড়াচ্ছি, কারণ আমি জানি যে ক্যালকুলাসের ভিতরে ঢুকতে একটু টাফ হবে। আমি এই জন্য ফিজিক্স এবং ক্যালকুলাস দুটো পাশাপাশি রেখেছি। দেখো এখানে ফিজিক্স, এখানে ক্যালকুলাস রেখেছি, যাতে করে আমরা ডিরেক্টলি, অ্যাকচুয়ালি সব জায়গাতে দেখা গেছে এর মানটা সরাসরি ভ্যালুটা পুট করে দিয়েছে। কিন্তু আমার কথা হলো যে আমরা এখন যেহেতু ফার্স্ট ইয়ার পড়ি, ক্যালকুলাস সম্পর্কে অনেকেরই কনসেপ্ট একটু কম থাকতে পারে, যার জন্য আমি ক্যালকুলাসের পোর্শনটা পাশে রেখে দিয়েছি। এখান থেকে ফুললি এর মানটাকে বের করব, বের করার পরে ওই এর মানটা আমি এখান থেকে উঠাই দেবো। উঠে দেওয়ার পরে আমরা সমীকরণটা, মেইন সমীকরণটা তৈরি করে ফেলবো। জাস্ট এই পাশে হলো ক্যালকুলাস একটা ব্যাপার। দেখো তাহলে ডি ডিটি আর ভিটাকে পাশে রেখে দিলাম। এখন এরপরে আমি এই ডি ডিটাকে রেখে দেবো, ভিটাকে আমি এখন চেঞ্জ করবো। অ্যাকচুয়ালি আমরা কি জানি, ভি সমান কি, ভি সমান হচ্ছে দূরত্ব বা সরণ বাই সময়। আমরা কি জানি, ভি সমান সরণ বাই সময়, এস বাই দূরত্ব এস বাই টি। আচ্ছা, তাহলে আমরা এখানে এই এস বাই টি, এস না হয়ে আমরা এক্স ধরবো, অসুবিধা নেই, এক্স বাই টি। যেহেতু আমি অন্তরীকরণ করছি, দেখো আমি খেয়াল করো, তো বি সমান এক্স বাই টি,
তোমার তো এস বাই টি পড়েছো, কোনো সমস্যা নেই। এখন আমরা যেহেতু অন্তরীকরণ করব, সেই ক্ষেত্রে আমরা আগের মতো একটা ডি আর এখানে একটা ডি দেবো। ওকে, এখন এটাকে আমরা অন্তরীকরণ করতে দেখি, ডিএক্স ডিটিকে যদি আমরা ডি ডিটিতে অন্তরীকরণ করি, এটা হবে ডি স্কোয়ার এক্স ডিভাইড বাই ডি টি স্কোয়ার। এইটা হচ্ছে এর ফাইনাল একটা ভ্যালু। এই জায়গাটা সবাই কি বুঝতে পেরেছো? ক্যালকুলাস, আচ্ছা তোমরা একটু বলো তো আগে, ফার্স্টে কি তোমরা ক্যালকুলাস কিছু করেছো? অন্তরীকরণ বা সমকলনের কোনো কিছু কিছু করেছো? স্যার অন্তরীকরণের অর্ধেক শেষ হয়েছিল আর যোগজীকরণের অর্ধেক শেষ হয়েছিল, এরকম একটা অবস্থা। আচ্ছা, যা হোক অর্ধেক শেষ হোক, আমার কথা যদি ক্লাসে ওই ক্যালকুলাসটা শুরু করে থাকে, তাহলে আমি যে বেসিকটা তোমাদের তৈরি করার চেষ্টা করি, তাহলে আমার মনে হয় তোমাদের বোঝার কথা। কারণ এটা কিন্তু একবারে স্টার্টিং এ ডি ডিটি এর ফাংশনটা কি, কিভাবে অন্তরীকরণ করা হয়, অন্তরীকরণের কয়েকটা ফর্মুলা আছে, সাইন থিটাকে আমরা অন্তরীকরণ করলে কি হবে, কস থিটা হবে, কস থিটাকে অন্তরীকরণ করলে পরে মাইনাস সাইন থিটা হবে। সো এই যে জিনিসগুলো মনে হয় আমরা আস্তে ধীরে করতে পারবো। দেখো, ওকে, তাহলে আমরা এই সমস্যা কি পেলাম, ডি স্কোয়ার এক্স বাই ডিটি। এখন আমি এই এর ভ্যালুটা আমি এখান থেকে উঠাই দেবো। দেখো, এর ভ্যালুটা যদি আমি এখান থেকে উঠাই দিই, তাহলে এমটা থাকবে এখানে, আর এখানে হবে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস কে এক্স ইজ ইকুয়াল টু 0। আমি রাইট সাইডে যা ছিল সেটাকে আমি লেফট সাইডে নিয়ে আসলাম। ওকে, এখন দেখো, আমি যদি এমটাকে রাখবো না, এখানে যে সহগ ছিল, এই সহগ যেখানে এম ছিল, এই সহগটাকে আমি রাখবো না। এই সহগটাকে যদি আমি অমিট করতে চাই, তাহলে প্রত্যেকটা ইয়াকেই টার্মকেই আমরা এম দ্বারা ভাগ করে দেবো। তাহলে এম যদি না রাখতে চাই, তাহলে কি হবে দেখো তো, ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস কে বাই এম এক্স ইজ ইকুয়াল টু 0। তার মানে এইটা এবং এটা দুইটাকে আমরা মনে মনে এম দ্বারা ডিভাইড করে দিয়েছি। আমরা মনে মনে এম দ্বারা ডিভাইড করছি। যদি আমরা এম দ্বারা ডিভাইড করি, তাহলে এম কেটে যাবে, আর এটাকে যদি এম দ্বারা ডিভাইড করি, তাহলে কে বাই এম হবে। ওকে, এখন আরেকটা খেয়াল করতে হবে, এখানে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 0, যেখানে আমরা একটু সাইড নোট করে দিচ্ছি যে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কে বাই এম। মানে ওমেগাটা কি, ওমেগাটাকে বলা হয় কৌণিক বেগ। কৌণিক বেগ আমি একটু বলে রাখলাম, এটার সাইড নোট দিয়ে দিবে, এটাকে দিতে হবে। তাহলে এই যে সমীকরণটা পেলাম লাস্টে, আমি থার্ড দেখো বক্সের মধ্যে দিচ্ছি, এই সমীকরণটাকে বলা হয় অ্যাকচুয়ালি সরল স্থলিত স্পন্দনের অন্তরীকরণের সমীকরণ। সবাই কি বুঝতে পেরেছো? এইটিকে বলা হয় সরল স্থলিত স্পন্দনের অন্তরীকরণের সমীকরণ। এটা খেয়াল করো, পুরো জিনিসটাকে সবাই পিক আপ করো। পিক আপ করার পরে সবাই একটু ভাবো যে ক্যালকুলেশনটা কোথায় প্রবলেম হতে পারে। আমি আবার একটু বুঝে দিচ্ছি প্রয়োজনে। স্যার হ্যাঁ বলো। এইখানে স্যার ওই যে বলটা কি জন্য নিয়ে আসলাম ত্বরণের পরে, স্যার এটাই যদি একটু বলেন। আচ্ছা, আসলে এখানে যখন অন্তরীকরণটা আমি যখন এই মেইনলি যে সরল ধ্বনির স্পন্দনের যে সমীকরণটা তৈরি করব, এই সমীকরণটার সঙ্গে দেখো ওমেগার সাথে আমার রিলেটেড, এমটা পরে কিন্তু আমরা এমটা উঠাই দিয়েছি। এখন যদি এম না দেয়, তাহলে কিন্তু শুধু এক্স থাকবে, এক্স এর সাথে আমাদের কোনো সহগ আসবে না। আমি যদি এখানে বলটা না নিয়ে আসি, খেয়াল করো, এখানটা খেয়াল করো, যদি আমার ত্বরণটাই দেয়, শুধু ত্বরণ দিলে পারে শুধু এটা আসবে, এটা মানে তো ত্বরণ, আর এখানে শুধু এক্স থাকবে, কিন্তু এই এক্স এর সাথে আমাদের এখানে কোনো সহগ আসবে না। কিন্তু আমরা এখানে ওই কৌণিক বেগের একটা রিলেশন আনার জন্য সাধারণত আমরা এখান থেকে ত্বরণের পরিবর্তে আমরা মানে বল দিয়ে সবটা করতে হয়। দেখো এখানে ত্বরণের বলের মধ্যে পার্থক্যটা কোথায়, শুধু ওমেগা স্কোয়ার। ওমেগা স্কোয়ার আমি এখানে কে ছিল কে বাই এম, এই এমটাকে নিয়ে আসলাম শুধু কে বাই এম, এই আমাদের ওমেগা স্কোয়ার সমস্যা কে বাই এম, এই ওমেগা স্কোয়ার কৌণিক বেগটাকে রিলেশন আনার জন্য যদি আমি এমটাকে না দিই, শুধু কে থাকবে, কে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক যেহেতু, তখন এই ক্ষেত্রে আমরা এখানে কৌণিক ধ্রুবকটা কৌণিক বেগটাকে পাচ্ছি না। এই কৌণিক বেগটাকে রিলেশনটা আনার জন্য আমরা এখানে ত্বরণটা না নিয়ে এসে বলটাকে নিয়ে আসবো। আমি বুঝতে পেরেছো? জি স্যার। জাস্ট এখানে সিম্পল কনসেপ্টটা রাখবা যে আমরা যদি ত্বরণ দিয়ে করি, তাহলে কৌণিক বেগটা আসবে না। কিন্তু কৌণিক বেগ আমার যেহেতু স্পন্দনের কাজ, এখানে আমাকে কৌণিক বেগটা আনতে হবে।
ঠিক আছে? এই কৌণিক বেগটা আনার জন্য আমাকে এখানে ত্বরণের পরিবর্তে আমরা বল দ্বারা এখানে কাজ করব। ওকে ওকে, তাহলে আমরা মোটামুটি দেখো, মোটামুটি না সুন্দরভাবে আমরা জিনিসটা যতটুকু মানে দরকার সেটুকু আমরা ভেঙে 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 করার চেষ্টা করেছি। এর মধ্যে কারো কোথাও কোনো কোশ্চেন নাই, কারো কোথাও কোনো প্রবলেম নাই, ক্যালকুলেশন অথবা কোনো কোশ্চেন ফিজিক্স রিলেটেড অথবা ক্যালকুলাস এখানে রিলেটেড। কে বাই এম, কেটা কি ছিল স্যার? কে এটা ছিল একটা সমানুপাতিক ধ্রুবক। যখন আমরা সমানুপাতিক চিহ্নটা উঠে দিচ্ছি, দেখো এই সমানুপাতিক চিহ্ন যখন আমরা উঠে দিলাম, সমান সমান সাইন দিলাম, তখন এই ক্ষেত্রে সমানুপাতিক ধ্রুবক আছে। ওকে জি স্যার, বুঝতে পারছি। ওকে, আর কারো কোনো কোশ্চেন? তারপর আমরা নেক্সট টপিকে চলে যাব। ওকে, আমি ধরে নিচ্ছি সবাই তোমার ট্যালেন্ট, তোমরা সবাই বুঝতে পেরেছো, ভেরি গুড। এখন আমরা এইটা সমাধান বের করবো। তো স্যার সমীকরণ পেলাম, আমরা যতগুলো সমীকরণ পেয়েছি প্রত্যেকটা সমীকরণে অবশ্যই একটা নির্দিষ্ট চলক থাকবে, সেই চলকের একটা মান থাকবে, সেই মানগুলো আমরা বের করব। দেখো প্রথমে যদি বলি যে আমরা আমাদের দেখো 6 এর কথা একটু বলি। 6 আমরা যখন ম্যাথ করেছি তখন ওইখানে এক্স এর মান বের করা শিখেছি। 7 পর্যন্ত এক্স এর মান বের করা ছিল। 8 যখন আসলো তখন দুইটা চলক ছিল, দুই চলক বিশিষ্ট সমীকরণ আমাদের চলে আসলো, এক্স এবং ওয়াই। 19 আসার পরে আমরা অনেক কিছু শিখলাম। ওখানে আসার পরে আমাদের কি ছিল, এই ক্রস গুণনের কিছু ম্যাথ ছিল, আর গুণনের। তারপরে আমরা হায়ার ম্যাথে এসে দেখলাম যে ওইখানে ছিল কি আমাদের মেইন দিতে ছিল হলো কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশনের বাংলাটা কি? দ্বিঘাত সমীকরণ, সরি দ্বিঘাত সমীকরণ। মনে আছে তোমাদের দ্বিঘাত সমীকরণ কথা? স্যার দ্বিঘাত সমীকরণ মনে আছে। দ্বিঘাত সমীকরণ যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস স্যার এক্স এর সর্বোচ্চ পাওয়ার 2 হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে সমীকরণের এক্স এর মান 2 হবে ওই সমীকরণকে বলা হয় দ্বিঘাত সমীকরণ। আচ্ছা যাই হোক, তার মানে আমরা যতগুলো সমীকরণ পেয়েছি প্রত্যেকটা সমীকরণ থেকে কিন্তু আমরা একটা ভেরিয়েবল থাকে, সে এক্স থাক, ওয়াই থাক অথবা জেড থাক, সেগুলো এই চলকগুলোর মানটা আমরা বের করতে হয়। এইখানে যে সমীকরণটা আমরা তৈরি করলাম, এই সমীকরণের আমরা এখানে একটা চলক আছে, সেই চলকের আমরা মানটা বের করব। এখানে মেইন চলকটা ধরেছি, দেখো এক্সটাকে আমরা লাস্টে কি পেয়েছিলাম, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। এই এক্সটাই হচ্ছে আমার এখানে মেইন ভেরিয়েবল বা মেইন চলক। এই মেইন চলকের মান আমরা এখন এক্স এর মানটা বের করব। কিভাবে আমরা এক্স এর মানটা বের করি, কিভাবে আমরা এই এক্স এর মান বের করার পরে এটাকে সিদ্ধ করব, যেটা ভেরিফাই করব যে হ্যাঁ অ্যাকচুয়ালি এক্স এর মান যেমন ধরেছিলাম এইটাই যে এইটার সমীকরণ, সেটা আমরা একটা দেখব। ওকে, তাহলে আমি এটা মোটামুটি ক্লিয়ার করে ফেলি। এখন এই টপিকটা আমরা একটু চেঞ্জ করব। সরল সন্ধি স্পন্দনের অন্তরীকরণের সমীকরণের সমাধান। সবাই নতুন করে একটা টপিক লেখো, সমীকরণের সমাধান। আমি এখন সমাধান নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে সরল সন্ধিত স্পন্দনের অন্তরীকরণের সমীকরণের সমাধান। এখন এই সমীকরণের সমাধান মানে হচ্ছে আমাদের একটা সমীকরণ লাগবে, সেই সমীকরণটা প্রথমে আমরা ধরে নিই, কারণ সমীকরণটা আমরা একটু আগে করেছিলাম। আচ্ছা, তাহলে সমীকরণটি কি কি ছিল আমাদের এখানে, ডি স্কোয়ার এক্স ডিভাইড বাই ডি টি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। এই সমীকরণটা দিয়ে আমরা শুরু করব। তাহলে এই যে সমীকরণটা আমরা ধরলাম, এই সমীকরণের আমরা অ্যাকচুয়ালি এক্স এর একটা মান আগে প্রথমে ধরে নেব। আমরা এখানে উল্টা কাজ করব। আমরা উল্টা কাজ করব বলতে কেন বলছি, এর আগের আমরা যতগুলো সমীকরণ করেছি প্রত্যেকটা সমীকরণ দিয়ে শুরু করেছি, শুরু করতে ক্যালকুলেশন করতে করতে কোন এক সময় আমরা এক্স এর একটা বা দুইটা বা তিনটা হোক মান পেয়েছি। এখন আমরা প্রথমেই এই সমীকরণটার এই যে এই ব্যবহার সমীকরণে প্রথমে কাজ হলে এক্স এর একটা মান ধরে নেব। প্লিজ খেয়াল করবা, এক্স এর একটা মান ধরে নেব। এই মান ধরার পরে এক্স এর মানটাকে আমরা ক্যালকুলেশন করার পরে এখানে পুট করব, এক্স এর মানটাকে এখানে বসাবো, বসায় দেখবো যে আমরা এই সমীকরণটাকে সিদ্ধ হয় কিনা। যখন দেখবো যে হ্যাঁ সমীকরণ সিদ্ধ হয়ে গেছে, তখন তুমি মানে ক্লিয়ার হয়ে যাবা তুমি যে এক্স এর মানটা ধরেছো, যে সমীকরণ মানটা ধরেছো সমাধানের মানটা, ওই সমাধানের মানটা অ্যাকচুয়ালি সঠিক ছিল। আমি তো বুঝতে পেরেছি। আমরা একটু উল্টা কাজ করবো, কিন্তু আমি বারে বলছি যে সমীকরণ থেকে সমাধান করে এক্স এর মান বের করবো তা না। এক্স এর প্রথমে তোমাকে একটা মান দিয়ে দেবো আমি, তুমি ধরে নাও দিস ইজ দ্য ভ্যালু অফ এক্স, এইটা একটা অ্যাকচুয়ালি মান। এই এক্স এর মানটা আমরা সমীকরণের মধ্যে ব্যবহার করে কিভাবে আমরা এটাকে সমাধান করব সেটা আমরা এখন দেখব।
আমি কি সবাইকে বুঝতে পেরেছি? আমরা কোন ওয়েতে যাব, কিভাবে আমরা শুরু করব, সবাই জি ক্লিয়ার? স্যার। ওকে, তাহলে প্রথমে ধরে নেব, প্রথমে লেখা মনে করি সমীকরণটির সমাধান x ইজিক্যাল টু, সবাই লেখো, আমি x এর একটা নির্দিষ্ট মান বলে দিচ্ছি। তাহলে আমরা কি বললাম এখানে দেখো, সমীকরণের সমাধান আমরা ধরে নেব x ইকুয়াল টু a sin ব্র্যাকেট দেওয়ার পরে ওমেগা t প্লাস ডেল্টা। আমরা এইখানে একটা জিনিস একটু কাজ করে নেব, প্লিজ একটু খেয়াল করি, যে x টাকে ধরবো হচ্ছে তার x এর একটা মান, এটাকে বলা হবে একটা মানে পুরো বিস্তার। আমরা যে কোনো একটি জিনিসকে যখন দুলাবো, সরল সন্ধি স্পন্দন করব, করে সাম্য অবস্থা থেকে ম্যাক্সিমাম যে দূরত্ব পর্যন্ত নিতে পারবো আমি, এই যে তাহলে সাম্য অবস্থা থেকে ম্যাক্সিমাম যে দূরত্বটা আমি নেব, এই দূরত্বটাকে বলা হয় বিস্তার। অথবা যদি একটা ক্ষেত্র চিন্তা করো স্যার, একটা আমি যদি তরঙ্গ ধরবো, তরঙ্গ কথা চিন্তা করো, একটা তরঙ্গ যে পথে যাবে ওই পথ থেকে সর্বোচ্চ কত দূর পর্যন্ত উপরে উঠলো, অথবা সর্বোচ্চ কত পর্যন্ত নিচে যাবে, তাহলে সাম্য অবস্থা থেকে যে সর্বোচ্চ দূরত্বটা দুই দিকে যাবে, এইটিকে বলা হয় তার বিস্তার। সেই বিস্তারকে আমরা সাধারণত এখানে এক ধরে চিন্তা করবো যে স্যার এটাই হলো আমার এখানে বিস্তার। ওকে, ওমেগা সম্পর্কে আমরা জানি এটা একটা কৌণিক বেগ, টিটা হচ্ছে আমাদের এখানে সময়, আর ডেল্টা হচ্ছে একটা বেগ, মানে একটা কোণ। সেই কোণের মানটা আমরা ধরে নেবো আস্তে আস্তে পরে। ওকে, তাহলে প্রথমে চিন্তা করলাম যে x ইকুয়াল টু a sin ওমেগা t, এইটা হচ্ছে একটা সমাধান। এখন এই সমাধান থেকে অ্যাকচুয়ালি এই সমীকরণের সমাধান, সেটা আমরা এখন বের করব। প্রথমে আমরা কাজ করব যে স্যার ওমেগা টি প্লাস কি লিখছেন? ওমেগা টি প্লাস ডেল্টা, ডেল। দেখো আমি লেখাটা কিভাবে লিখতে হয় একটু খেয়াল করো, এই ভিতরে নিয়ে এসে এমনি করে দিয়ে দিবা, ডেল। বুঝা যাচ্ছে? স্যার এটা কি কোণের মান? হ্যাঁ, মানে সাইনের পরে ভিতরে যা কিছু আছে ওটা একটা নির্দিষ্ট পরিমাণ কোণ। এই কোণের মানটা আমরা পরবর্তীতে আমরা দেখবো কিভাবে কোণের মানগুলো বের করতে হয়, আমরা একটা একটা বের করে দেখবো। আমরা এন থেকে বিস্তার বের করবো, কম্পাঙ্ক বের করবো, তরঙ্গ দৈর্ঘ্য বের করবো, অনেক কিছু বের করবো আমরা এখানে, তারপরে পিরিয়ডিক টাইমটা বের করবো, যে পর্যায়কালটা কিভাবে বের করতে হয়, আমরা অনেকগুলো রাশিটা বের করবো এই সমীকরণ থেকে। জাস্ট আমরা শুরু করেছি এখন। তাহলে সাইনের পরে যেটা থাকবে এই পুরোটা হচ্ছে কোণ, এইটা হচ্ছে বিস্তার, এইটা হলো তার চলক। এখন এখানে কি ছিল দেখো তো, এই এক্সটাকে ব্যবকলন করা হয়েছে দুইবার, যেহেতু ডি স্কোয়ার এবং ডিটি স্কোয়ার আছে, তার মানে আমরা চিন্তা করতে হবে স্যার এক্স এর মানটাকে আমরা দুইবার ব্যবকলন করব। তাহলে আলটিমেটলি এক্স এর মানকে আমরা একটা লিখলাম, এটাকে প্রথম যদি আমরা একবার ব্যবকলন করি তাহলে কি হবে দেখো তো, dx dt is equal to d dt of a sin ওমেগা টি প্লাস ডেল্টা। এইবার একটা খেয়াল করি স্যার, আমরা এই পুরো জিনিসটাকে আমরা কি করবো এখন, অন্তরীকরণ করব। সেই অন্তরীকরণ যদি করতে যাই, প্রথমে আমরা চিন্তা করতে হবে, তোমাকে জানো কিনা, সাইনকে যদি আমরা অন্তরীকরণ করি, সাইন থিটাকে, তাহলে আমরা কি পাচ্ছি, মাইনাস কস থিটা। মাইনাস কস থিটা আর কস থিটা, স্যার শুধু করছে স্যার। শুধু কস থিটা, শুধু কস থিটা। হ্যাঁ শুধু কস থিটা পাবো। এবং কস থিটাকে যদি আমরা অন্তরীকরণ করি তখন Minus sin theta। রাইট, তখন পাবো হলো মাইনাস সাইন থিটা। ইউ আর রাইট। স্যার শুধুমাত্র এই মানে কোসাইন গুলোকে অন্তরীকরণ করলে আমরা মাইনাস। হ্যাঁ, তার মানে আমরা দেখো মোটামুটি তোমাদের কিন্তু সেই কনসেপ্টটা আছে, সেই কনসেপ্টটা নিয়ে আমরা কাজ করবো, একটু খেয়াল করে প্লিজ। তাহলে আমরা এখন এটাকে পুরোটাকে অন্তরীকরণ করি। তাহলে আমরা কি করেছিলাম, এ তো ছিল এখানে, তাহলে এ cos থিটাকে আমরা যদি sin থিটাকে অন্তরীকরণ করলে পরে cos থিটা হবে cos ওমেগা টি প্লাস ডেল্টা। এখন এইখানে একটু খেয়াল করে দেখি, এটা থিটা যে ছিল, যাকে থিটা ধরেছিলাম, এর মধ্যে চলক কে ছিল, টি, এটা কিন্তু কনস্ট্যান্ট টি। এখন চলকের সাথে যদি কোনো আমরা অন্তরীকরণ করি তাহলে এই চলকটা এখান থেকে উঠে যাবে। কিভাবে উঠবে তা জানো তো, এটা জানো তো? আচ্ছা তার আগে বলতে এই ফর্মুলাটা কি জানো, ডি ডিটি অফ এক্স টু দি পাওয়ার এন, এর ফর্মুলা কি, এক্স টু দি পাওয়ার এন মাইনাস, x to the power n minus 1। ভেরি গুড, ইয়েস রাইট, এক্স টু দি পাওয়ার
n মাইনাস ওয়ান। এখন দেখো আমরা যদি এখানে টি ছিল, প্লিজ খেয়াল করো, আমরা এটা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে বাদ এটা। এখন ওমেগা টি, ওমেগার সঙ্গে যদি টি আছে তাহলে এই ওমেগাটা চলে আসবে সামনে। ওকে, ওমেগার সামনে চলে আসবে। আর টি থেকে যদি আমরা অন্তরণ করি, শুধু টি থেকে অন্তরণ করলে 1 হবে। কারণ দেখো টি এর পাওয়ার ছিল এখানে 1, টি এর পাওয়ার ছিল মনে মনে 1, তাহলে 1 থেকে যদি 1 মাইনাস করি তাহলে টির উপর পাওয়ার কত হবে? তখন 0 হয়ে যাবে। যদি টির উপর 0, যে কোনো চলকের মানের উপরে 0 হয় তখন সেটা মান হয়ে যাবে 1। তার মানে আমার টিতে থাকবে না, কিন্তু টি এর সাথে যে ইয়া ছিল, সহগ ছিল, এইটা আমাদের এখানে চলে আসবে। ওকে, তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে স্যার এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টাকে যদি আমরা অন্তরীকরণ করি পাবো হচ্ছে এ মানে ওমেগা একটা চলে আসবে এক্সট্রা, ওমেগা এ কস ওমেগা টি প্লাস ডেল্টা হবে। স্যার এখানে আমার x টু দি পাওয়ার n মাইনাস 1 লেখছেন, এখানে আগে n হবে না? এখানে জি স্যার। হ্যাঁ, এখানে n হবে, কিন্তু n এর ভ্যালু কত ছিল আমার এখানে? যদি যেহেতু t এর মান 1 ছিল তাহলে 1 ইনটু t টু দি পাওয়ার 1 মাইনাস 1 হবে। তার মানে 1 ইনটু 1 দ্যাট মিন্স 1। যদি 1 হয় তাহলে t টা দেখো আলটিমেটলি অমিট হয়ে যাচ্ছে। যেহেতু t অমিট হয়ে যাচ্ছে তাহলে শুধু ওমেগাটা চলে আসবে। অবি বুঝতে পেরেছো? অবি, জি স্যার, জি স্যার। তোমার কোশ্চেন কি তুমি অ্যানসার পেয়েছো? যে হ্যাঁ আমরা ধরো n দিলাম। স্যার কোশ্চেনটা আমি করছিলাম। আচ্ছা যাই হোক, যেই কোশ্চেন, সরি জি স্যার, বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, আমরা কিন্তু টি এর উপরে পাওয়ারটা ছিল 1, টি এর উপরে পাওয়ার কোনো কিছু ছিল না, আমরা ধরে নেবো ইট উইল বি 1, যার জন্য আমি এখানে 1 লিখেছি। দেখো টি টু দি পাওয়ার 1 মাইনাস 1 তার মানে n মাইনাস 1, তার মানে টি টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 0, যে কোনো জিনিসের পাওয়ার যদি 0 হয়ে যায় সেটা মান 1 হবে। তার মানে 1 ইন্টু 1 দ্যাট ইজ 1। ওকে, আমার মোটামুটি এটা হলো। এবার কি, বাট আমাদের মূল সমীকরণের মধ্যে দেখো দুইবার অন্তরীকরণ ছিল, স্কোয়ার ছিল, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, বাট এখানে ডি এক্স ডিটি হবে। কিন্তু এটাকে আমরা আবার কি করব? অন্তরীকরণ করব। স্যার এখানে ওমেগাটা স্যার আবার আসলো কিভাবে স্যার? তোমার এখানে এই যে থিটার সঙ্গে থিটার যে ভেরিয়েবল ছিল, এটা ছিল না ওমেগা টি প্লাস ডেল্টা, যে সাইন থিটার যে ইয়া ছিল, থিটাটা ছিল, এই থিটার মধ্যে তো আরেকটা চলক রয়ে গেছে। তুমি মেইন কাকে চলক ধরে আমরা অন্তরীকরণ করছি? ডিটি, টি না এখানে দেখো তো, টি তো, জি স্যার। হ্যাঁ টি। তাহলে আমরা জানি সাইনকে যদি অন্তরীকরণ করি কস হলে, ওকে আমরা সব পেয়েছি। এখন এই সাইন থিটার ভিতরে দেখো এখানে আরেকটা চলক রয়ে গেছে, তাহলে এই চলককে আলাদাভাবে পরে আমরা অন্তরীকরণ আবার করে নিতে হয়। এটা নিয়মটা হলো, এটা পুরো একটা ম্যাথমেটিক্সের নিয়ম, তারপরে আমি বুঝে দিচ্ছি। দেখো এই ডিটি দ্বারা আবার এই যে এখানে ওমেগা টি প্লাস ডেল্টা, এটাকে আবার অন্তরীকরণ করতে হয়। ঠিক আছে, এখন এটা যদি অন্তরীকরণ করো তাহলে ইউ প্লাস ভি এর সূত্রে যাবে স্যার? বুঝে না, ইউ প্লাস ভি এর সূত্রে যাবে স্যার? ওই যে অন্তরীকরণ একটা সূত্র ছিল। হ্যাঁ, ইউ প্লাস বি অ্যাকচুয়ালি না, ওটা ওভাবে ইউ প্লাস বি হলো ইউ এবং বি দুটেই আমাদের এক চলক ছিল, এখানে তো দুটোই চলক না। আমরা এটা তো কনস্ট্যান্ট, এটা তো আমরা এমনি উঠাই দেবো যে স্যার যে কোনো কনস্ট্যান্টকে আমরা অন্তরীকরণ করলে পর 0 হয়ে যাবে, তার মানে আমরা এটা বাদ, আমরা ওমেগাটা একবার টোটাল এই ডেল্টাকে বাদ দিয়ে দিলাম, স্যারটা বাদ থাকলো। এটা থাকলো না। একবার দেখো তো, এটাকে অন্তরীকরণ করো, ওমেগাটা সামনে নিয়ে এসে রেখে দাও যে স্যার ওমেগা অন্তরিক মানে ধ্রুব সংখ্যা, এটাকে নিয়ে এসে রাখো দাও। তাহলে কি হলো? ডি ডিটি, দেখো তো আমার মেইনলি থাকবে কে? এইটা টি। এই টি কে যদি আমরা অন্তরীকরণ করে পাবো হলো 1, তার মানে কি পাচ্ছি এখানে? ওমেগা। দেখো এখন বুঝতে পেরেছো সামি? জি স্যার। সত্যি বুঝতে পারছো নাকি আরেকবার কোশ্চেন করতে হয় এই জন্য? নো স্যার, বুঝতে পারছি। গুড গুড, ভেরি গুড। তাহলে দেখো আমরা, তোমার কোশ্চেন ছিল স্যার ওমেগা টি প্লাস ডেল্টা, এখান থেকে আমরা ওমেগাটা কিভাবে সামনে নিয়ে আসলাম? তাহলে এইটাকে যদি আমরা ভেঙে অন্তরীকরণ আলাদাভাবে করি তাহলে ওমেগা ডেল্টাটা বাদ দিয়ে দাও, ওমেগা টি যেহেতু কনস্ট্যান্টটা, ওমেগা টির সাথে ওমেগা হচ্ছে একটা ধ্রুব সংখ্যা, এটাকে সামনে নিয়ে এসে রেখে দিলাম যে ওটাকে আমার কিছু করতে হবে না। তার টিটা হলো মেইনলি চলক, তাহলে টি থেকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে এখানে 1 হয়ে যাবে। তাহলে সেই 1 দিয়ে ওমেগা মাল্টিপ্লাই করলে ওমেগা, আর এই ওমেগাটা তখন সামনে চলে আসবে। সবাই স্যার ক্লিয়ার? ডেল্টা বাদ গেছে স্যার, এটা ধ্রুব মান এই কারণে। রাইট রাইট, কারণ আমরা যে কোনো, দেখো তোমরা ভালো করে জানো ডি ডিটি অফ সি, সি মানে কনস্ট্যান্ট, এটা মান 0। যে কোনো ধ্রুব সংখ্যাকে যদি আমরা অন্তরীকরণ করি সেটা মানটা 0 হয়ে যায়। ঠিক আছে,
ওকে, তাহলে আমরা একটা পোর্শন গেল। এবারে আমাদের মূল যে সমীকরণ ছিল সেই সমীকরণের মধ্যে আমার এখানে কি ছিল দেখো, মূল সমীকরণ ছিল, এই মূল সমীকরণের মধ্যে আমার এখানে দুইবার স্কোয়ার ছিল। দুইবার যদি স্কোয়ার করতে যাই তাহলে এটাকে আমরা আবার ব্যবকলন করব, সেটা হলো ডি ডিটি, দ্যাট মিনস ডিএক্স ডিটি। আমরা এই পাশে লেফট সাইডকে আমরা অন্তরীকরণ করব, ঠিক একইভাবে আমরা রাইট সাইডকেও আমরা অন্তরীকরণ করব। ওমেগা এ কস ওমেগা টি প্লাস ডেল্টা আমরা ঠিক একইভাবে আবার করব। এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি হবে, ডি স্কোয়ার এক্স। স্যার একটা প্রশ্ন করব। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। স্যার এই ওমেগাটা বাইরে আসছিল কিভাবে? ওমেগা কনস্ট্যান্ট, যে ওমেগাকে যদি আমরা আলাদা করে অন্তরীকরণ করি তাহলে সেটা জিরো হয়ে যাবে, এই জন্য আমরা ওমেগাটা বাইরে নিয়ে আসলাম। জি স্যার, বুঝতে পারছি। ওমেগাটাকে বাইরে নিয়ে, ওটা তো আলাদা থাকবে। আচ্ছা, এবার দেখো আমরা এটাকে মাল্টিপ্লাই করলে এটা হলো। এবার ঠিক আগের মতোই একটা সেম অবস্থা, প্রথম আগে ওমেগা একটা ছিল, আমরা একটা করে হিসাব করি। স্যার ওমেগা এ, ওকে ওমেগা এ থাকলো, কসকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা কি জানি, মাইনাস সাইন, তাই না? তাহলে একটা মাইনাস সাইন হবে, মাইনাস সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। আমরা এর আগে দেখলাম যে ওমেগা টি প্লাস ডেল্টাকে অন্তরীকরণ করার পরে একটা ওমেগা পেয়েছিলাম, ঠিক আবার এখান থেকে কিন্তু আরেকটা পাবো, কারণ এই ওমেগা টি প্লাস ডেল্টাকে যদি আমরা অন্তরীকরণ করি এখানে আরেকটা এক্সট্রা ওমেগা পাবো, সেই ওমেগাটা সামনে নিয়ে আসলে এখানে ওমেগা স্কোয়ার হয়ে যাবে। এবার কি বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি। আমি আবার একটু ভেঙে দিই, আবার একটু আস্তে আস্তে খেয়াল করো। প্রথমে ওমেগা এ ছিল, ওকে আমরা ওমেগা লিখলাম প্রথমে। কসকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে সাইন, মাইনাস সাইনটা সামনে রেখে দিয়েছি, মাইনাস সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, ওমেগা টি প্লাস ডেল্টা। এখন আমরা একটু দেখলাম যে ওমেগা টি প্লাস ডেল্টাকে যদি অন্তরীকরণ করি তাহলে এখান থেকে শুধু একটা ওমেগা পাবো। ওকে, ওই ওমেগাটা সামনে নিয়ে আসো, তাহলে আগের একটা ওমেগা ছিল আর এখন একটা ওমেগা দিলাম, এই দুটো ওমেগা মাল্টিপ্লাই করলে হবে ওমেগা স্কোয়ার। এখন সবাই বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি। ওকে গুড। এবার দেখো মাইনাস ওমেগা স্কোয়ার, এটাকে আমরা প্রথমে কি ধরেছিলাম একবার শুরু থেকে, দেখো শুরু থেকে আমরা কি ধরেছিলাম, এটা স্যার এই যে ছিলাম স্যার, এ সাইন X এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এক্স এক্স এ ধরছিলাম। সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটা ছিল হলো এক্স। দেখো তো এক্স আছে না? এখন মাইনাস ওমেগা স্কোয়ার এক্সটাকে রাইট সাইড থেকে যদি লেফট সাইডে বাম পাশে নিয়ে আসো তাহলে কি হচ্ছে এখানে, ডি স্কোয়ার এক্স ডি টি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। দেখো তো এইটা মেইন সমীকরণটা পেয়েছো, যে সমীকরণটা আমরা শুরু করেছিলাম। সবাইকে বুঝতে পেরেছো? জি স্যার। আমরা এখান থেকে এই যে সমীকরণটা লাস্টে তৈরি করলাম, যে তৈরি করার পর দেখো আবার সেই ডি স্কোয়ার এক্স ডি টি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0, এই যে সমীকরণটা অন্তরীকরণের সমীকরণ ছিল সেই অন্তরীকরণ সমীকরণের সঙ্গে আমার মিলে গেছে। তার মানে আমরা এক্স এর যে সমাধানটা ধরেছিলাম, আমরা এক্স এর যে সমাধানটা ধরেছিলাম সেই এক্স এর সমাধানটা অ্যাকচুয়ালি পারফেক্ট, আমার কোনো ভুল নেই। বলো স্যার আমরা সমীকরণের সমাধানটা ধরবো কিভাবে? এটা অ্যাকচুয়ালি ফিক্স করা জিনিস। আমি বলে দিয়েছি যে এইটাই তুমি যদি উল্টাপাল্টা আরেকটা কিছু ধরো তাহলে সময় তো মিলবে না। এটা একটা ফিক্স জিনিস, একেবারে মানে কংক্রিট একটা জিনিস, যে এক্স এর ম্যানটা আমরা এখান থেকে শুরু করব, তোমরা এটাকে চেঞ্জ করে ধরার কোনো সুযোগ নাই। এটাকে তোমাকে এক্স এর একটা মান আমরা আনুমানিক একটা ধরে বলা হচ্ছে যে এইভাবে ধরে আমাকে কাজ করতে হবে, ঠিক আছে?